যেতটুকু পরিমাণে আমাদের দরকার অতটুকু পাচ্ছি না। 3 চ্যানেলটা পাবো আমি, এটাতে হয় না আসলে। এখন যতক্ষণই দাঁড়াইতে হবে। পাম্পে পাম্পে ঘুরে শেষ চালকদের ছুটির দিন। দ্বিগুণ সরবরাহেও সামলানো যাচ্ছে না পরিস্থিতি। সন্ধ্যা 6টাতেই বন্ধ করতে হবে দোকানপাট। যে পরিমাণ ফুয়েল বাংলাদেশে নর্মাল টাইমে দরকার, তার দ্বিগুণ ফুয়েল দিয়ে আমরা কিন্তু এখন সামাল দিতে পারছি। নিরবচ্ছিন্ন জ্বালানি চান ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দ্রুত গভীর সমুদ্র বন্দর ও থার্ড টার্মিনাল চালুর তাগিদ। চাপ সামলাতে চীনা ঋণের আশা। জ্বালানি সংকটের কারণে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে। তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন। 5 জনের মরদেহ উদ্ধার। থামছে না স্বজন সহকর্মীদের আর্তনাদ। ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। হামের প্রকোপ সারা দেশে, আরও 5 শিশুর মৃত্যু। 30 উপজেলায় টিকাদান শুরু কাল। প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে দেয়া হবে ভিটামিন এ। জুলাই সনদ ইস্যুতে 11 দলের বিক্ষোভ। গণভোট বাতিলের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মির্জা ফখরুলের। এবং অনূর্ধ্ব 20 সাফে লাল সবুজের বিজয়কে তনুরিয়ে ফিরছেন যুবারা। দেশের জনগণকে ট্রফি উৎসর্গ ফুটবলারদের। ছাদ খোলা বাসে সংবর্ধনার প্রস্তুতি বাফুফের। চালকদের ছুটির দিন কাটছে ফিলিং স্টেশনে। তেল পেতে হন্যে হয়ে ঘুরছেন পাম্প থেকে পাম্পে। কেউ কেউ তেল কিনতে আসতেও ধার করছেন অন্য বাইকের তেল। অথচ ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বিপরীতে মিলছে চাহিদার 1/3। পাম্প কর্তৃপক্ষ বলছে হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার বিষয়ে শক্ত অবস্থানে সরকার। কৃত্রিম সংকট ঠেকাতে ডিপো থেকে দেয়া হচ্ছে না অতিরিক্ত জ্বালানি। ফিলিং স্টেশনে সিরিয়ালে বাইক ঠেলে হেঁটে এগোচ্ছেন গ্রাহক। কারণ স্টার্ট করতেও ভাবতে হচ্ছে কতটা খরচ হবে জ্বালানি। তবে সে সুযোগও নেই প্রাইভেট কারে। সেলফ দেওয়ার কারণে ভালো লাগতেছে, কারণ তেল একটুও নেই। 11:30টার দিকে আমার বন্ধু ফোন দিচ্ছে, বলছে আসো তুমি তেল নিয়ে যাও। মহাখালী বাস স্ট্যান্ড থেকে হলো সিরিয়াল ধরে আসছি। 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পর মিলছে যানবাহনের জ্বালানি। কিন্তু চাপ সামাল দিতে পরিমাণ ঠিক করে দিচ্ছে কিছু পাম্প কর্তৃপক্ষ। বাইকে সর্বোচ্চ 5 আর প্রাইভেট কারে মিলছে 12 লিটার। যেতটুকু পরিমাণে আমাদের দরকার অতটুকু পাচ্ছি না। 600 কত আর 3 চ্যানেলটা পাবো আমি, এটাতে হয় না আসলে। পাম্পের দীর্ঘ লাইন যেমন ম্লান করে দিচ্ছে অফিস ছুটির দিনে তেল নেয়ার পরিকল্পনা, তেমনি পরিবারকে অবসর সময় দেওয়ার সুযোগ কেড়ে নিয়েছে জ্বালানি তেলের সংকট। সরকারের পক্ষ থেকে মজুদ ও সরবরাহ নিয়ে দ্বিধা কাটানোর দাবি গ্রাহকদের। অফিসে যাওয়া আসা করতে হয়, তেল তো ভরতে হবে। এখন যতক্ষণই দাঁড়াইতে হবে। সকাল 5টা 20-এ এসে এখানে সিরিয়াল দিছি, এ পর্যন্ত এখনো জ্যামে পড়ে আছে সিরিয়ালে। সরকার বলতেছে হিউজ পরিমাণ তেল আছে, 2-3 মাস চলার মতো তেল আছে। মানে আমরাই এটাকে ক্রাইসিস করতেছি। পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানির হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা নিয়ে শক্ত অবস্থানে সরকার। কৃত্রিম সংকট ঠেকাতে অতিরিক্ত সরবরাহ করছে না ডিপো। কি পরিমাণ জ্বালানি খরচ হয় প্রতি মাসে সরকার কাছে, সেটা বিপিসির কাছে আছে না? ওরা তো সেই অনুযায়ী খরচ দিচ্ছে, আপনি যত চাবেন সেই অনুযায়ী দিবে। এদিকে রাজধানীতে এক সেমিনারে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দ্বিগুণ জ্বালানি সরবরাহ করেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। যে পরিমাণ ফুয়েল বাংলাদেশে নর্মাল টাইমে দরকার, তার দ্বিগুণ ফুয়েল দিয়ে আমরা কিন্তু এখন সামাল দিতে পারছি। জ্বালানি বিভাগের সবশেষ তথ্য, দেশে বর্তমানে ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুদ আছে প্রায় 1,92,000 টন। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাত 8টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি নাকচ। সন্ধ্যা 6টাতেই বন্ধ করতে হবে শপিং মল। বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, আপাতত 3 মাসের জন্য কার্যকর থাকবে সন্ধ্যা 6টায় শপিং মল বন্ধের সিদ্ধান্ত। তবে ঈদ উল আজহার আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পরে সরকারের সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানান ব্যবসায়ীরা। সরকারের সহযোগিতা করার জন্য
আমাদের সহযোগী আছে, ছয়টা মধ্যে চালান না, তারপর অসুবিধা আমরা তো চলে যাবো না, আমরা করবো না, দেখবো রিভিউ করবো। দিন বড় হয়ে গেলে তো আপনি ন্যাচারালি আলো বেশি থাকবে, তখন পিছিয়ে যাবো। এখন ছয়টার মধ্যে দিচ্ছি, ছয়টার মধ্যে মেনে নেন। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিতে দেশে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দাবি জানান শীর্ষ 9 উদ্যোক্তা। বিনিয়োগ আকর্ষণে বিদেশিদের জন্য ই ভিসা চালুর প্রস্তাব দেন তারা। বাণিজ্যে গতি ফেরাতে দ্রুত গভীর সমুদ্র বন্দর এবং শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর তাগিদ দেয়া হয়। অর্থমন্ত্রী জানান জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে। দেশের শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে শনিবার শীর্ষ 9 ব্যবসায়ীকে আলোচনার জন্য ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদও। বৈঠক সূত্রে জানা গেছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। সৌর বিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তাও চান তারা। বিনিয়োগ আকর্ষণে বিদেশি উদ্যোক্তাদের জন্য ই ভিসা চালুর প্রস্তাব দেন ব্যবসায়ীরা। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে গভীর সমুদ্র বন্দর এবং শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর তাগিদ দেওয়া হয়। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে চাপে দেশের অর্থনীতি। এই চাপ মোকাবেলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে বাজেট সহায়তা চাওয়ার কথা জানান অর্থমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজ করার দাবি জানানো হয়। এনবিআরের সংস্কারের পাশাপাশি নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে আওতা বাড়ানোর ওপর জোর দেন ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন। বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে টিনশেড ঘরের চাল, দেয়াল। উদ্ধার করা হয়েছে 5 জনের মরদেহ। মর্মান্তিক এ ঘটনায় থামছে না স্বজন সহকর্মীদের আর্তনাদ। 7টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুর 1টা হঠাৎই কারখানার ভেতরে আগুন। কিছু বুঝে ওঠার আগেই বাড়ে ভয়াবহতা। কেরানীগঞ্জের কদমতলীতে সেজার্স গ্যাস প্রো নামে লাইটার তৈরি কারখানাটিতে আগুনের খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে যুক্ত হয় আরও 4টি। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সহযোগিতা করেন স্থানীয়রাও। আমার বাড়ির তো রিজার্ভ ট্যাঙ্কি তো আমি তালা খোলা দেওয়ার পর ওইখান থেকে পানি দিয়ে প্রথম কাজটা শুরু করছি। ওইখানে কাজ করার পর অনেকক্ষণ পরে পানি গেছে গা, পরে বিভিন্ন বাড়ির তো পানি জোগাড় করে আমরা পানি দিছি। স্থানীয়রা জানান কারখানাটি টিনশেড হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ও আগুনে ধসে পড়ে টিনের চাল ও দেয়াল। গ্যাসের কারখানায় আগুন লাগছে, শেষে আমি দৌড়ে আইসি, আগুন লাগছে। আগুন নেভানোর পর একে একে বের করে আনা হয় 5 জনের মরদেহ। মর্মান্তিক এ ঘটনায় স্বজন ও সহকর্মীকে হারিয়ে থামছে না কান্না। আমি কান্নার চোখ দিয়ে চলে আসছি দেখার জন্য। দেখি যে মানে আগুন ধা করে জ্বলতেছে, ধোঁয়া মানে সব গিরিয়ে লেছে। মায়া বাসায় গেছে, যায় কান্দতেছে, কিরে কান্দসকে কয় এরকম মা আমি জানটা বাইছে, আমি কোনো রকম আইছি। ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। তদন্তের পর জানা যাবে আগুন লাগার কারণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান এর আগেও 2বার আগুন লাগায় কারখানাটি সিলগালা করা হয়। এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। মালিক পক্ষের
গাফিলতি আছে অবশ্যই। রানীগঞ্জে তো ব্যাঙের ছাতার মতো যখন তখন যেখানে সেখানে খুলছে, তো সেটাই বড় প্রবলেম হয়ে দাঁড়াইছে আর কি। আমাদের তদন্ত কমিটি যে সুপারিশ দিবে আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ঘটনাস্থলে গিয়ে কেরানীগঞ্জে এমন কারখানার তালিকা করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। আপনারা আইডেন্টিফাই করেন কতগুলো বৈধ কারখানা কিংবা প্রতিষ্ঠান, বৈধ প্রতিষ্ঠানগুলোকে আইডেন্টিফাই করে আপনারা ওখানে স্টিকার লাগাই দেন যে এগুলো বৈধ। তারপরে তো বাকিটা অবৈধ বের হয়ে যাবে। যখনই অবৈধ বের হয়ে যাচ্ছে সাথে সাথে করে সেখানে একদম সিলগালা করে দিতে হবে। স্বজনহারা পরিবার মামলা না করলে ক্ষতিগ্রস্তদের হয়ে নিজে মামলা করবেন বলেও জানান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠেছিল আগুন তার সাক্ষী হয়ে আছে এই ধ্বংসস্তূপ। অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তার বলি হতে হয়েছে তাজা প্রাণগুলোকে। বছরের পর বছর দেশে ঘটছে এমন আগুনের ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল, তারপরও কি টনক নড়ছে সংশ্লিষ্টদের? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার হাম প্রসঙ্গ। সারা দেশে ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। উপসর্গ নিয়ে একদিনে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। উৎকণ্ঠায় অভিভাবকরা। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে কাল। স্বাস্থ্যমন্ত্রী জানান প্রথম পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সারা দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। 15 মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ছাড়িয়েছে 5000 আর মৃত্যু হয়েছে 94 শিশুর। শনিবারও রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেছে রোগীর চাপ। অভিভাবকরা উৎকণ্ঠায় রয়েছেন 6 মাসের কম বয়সী শিশুদের নিয়ে। ডেট 17 তারিখ দিয়েছিল, আমি 17 তারিখে দিয়েছি কিন্তু আমি টিকাগুলো পাইনি। এর জন্য আজকে আমার বাচ্চার অবস্থা অনেকটাই খারাপ। শরীরে বিচি বিচি বের হয়েছে, তো আমরা আর বুঝি নাই কি হয়েছে। জ্বরও ছিল 102, 3 এরকম ছিল। তবে আছে কিছুটা স্বস্তির খবরও। হাসপাতাল থেকে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে অনেকেই ফিরছে বাড়ি। গত মঙ্গলবার দিন রাতের বেলা ভর্তি হয়েছিলাম, এখন আল্লাহর রহমতে সুস্থ। এখন একটু সুস্থের দিকে আছি, ডাক্তার বলছে যে আজকে ছেড়ে দেওয়া যাবে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এখনও ভর্তি হামে আক্রান্ত 3 শতাধিক শিশু। এখন পর্যন্ত এই হাসপাতালে মৃত্যু হয়েছে 2 শিশুর। আজকের দিনে আমাদের এখানে 300-র বেশি রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত আমাদের যে পেশেন্ট ফ্লো আছে সব রোগীরই চিকিৎসা করতে সক্ষম। অধিক হারে সংক্রমণ ঠেকাতে টিকা নেওয়া থাকলেও বয়সসীমার সব শিশুদের টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সঙ্গে বলছেন মেনে চলতে হবে মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি। আগের টিকা দেওয়া থাকলেও তাকে দিতে হবে, এটা যেন বাদ না যায়। যার জ্বর হবে, ঠান্ডা কাশি হবে, সে তাকে বের করা উচিত না। আর আমি যদি জানি ওই আপনার জ্বর ঠান্ডা, আমি তার কাছে যাব না। আর মাস্ক পরতে হবে। এদিকে সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান রোববার বেশি সংক্রমিত 18 জেলার 30 উপজেলায় শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাবে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায়। এই পর্যন্ত যত রুগী মিজেলে ভর্তি হয়েছে তার মধ্যে 82% রুগী হইল 5 বছর, মানে 6 মাস থেকে 5 বছরের নিচে। এই ব্র্যাকেটের ভিতরে রুগী 82%, এবং এইখানে ডেথটা বেশিও হচ্ছে। সেই কারণে আমরা ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস। হামে আক্রান্ত ও সন্দেহজনকদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাম প্রতিরোধে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি। টিকাটা দেওয়া যায়, আমরা দিয়ে যাব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় না মানলে সরকারকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দিয়েছে 11 দল। বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে জোট নেতারা বলেন ফ্যাসিবাদ কায়েম করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বর্তমান সরকারকেও। গণভোট নিয়ে জনরায় বাস্তবায়নের দাবিতে রাজপথে 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে বাইতুল মোকাররম থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল পর্যন্ত মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলের আগে বাইতুল মোকাররম প্রাঙ্গণে 11 দলের নেতারা অভিযোগ করেন সংস্কার এবং গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদী হয়ে উঠছে সরকার। হুঁশিয়ারি দেন ফ্যাসিবাদ কায়েম করতে গেলে অতীতের সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে। এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70%
সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে, এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। বর্তমান সরকার উপলব্ধি করতে সক্ষম হবে, গণরায়কে প্রত্যাখ্যান করলে গণরায় আবার এই সরকারকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। কর্মসূচিতে জ্বালানি তেল ও হামের সংক্রমণ ইস্যুতে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন 11 দলের নেতারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংস্কার ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলছেন, সংবিধান সমুন্নত রেখে সব সংস্কার করতে চায় সরকার। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতির অনুষ্ঠানে কথা বলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, সংবিধান সমুন্নত রেখে সব সংস্কার করতে চায় সরকার। ফ্যাসিস্ট যেন ফেরার সুযোগ না পায় তা মাথায় রাখতে হবে বিরোধীদের। ফ্যাসিস্ট যাদের কারণে আজকে এই অর্থনৈতিক ধ্বংস হয়ে গেছে, এই জায়গাটাকে আবার ফেরত আসতে হলে আমাদের আরও কষ্ট করতে হবে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। শনিবার দুপুরে ঝিনাইদহের ধৈলকুপা ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। এদিকে হবিগঞ্জের তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সংস্কার চায় না, এমন কথা যারা বলে তারা চরম মিথ্যাবাদী। রাজনৈতিক দল তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তারা জনগণকে বলতে চায় যে বর্তমান বিএনপি তারা জুলাই যুদ্ধকে স্বীকার করে না। এইরকম তাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা বন্ধুগণ কোনো মতেই স্বীকার করে নেওয়া যাবে না। এ সময় রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে রাজনৈতিক সংস্কারের পথ খালেদা জিয়াই শুরু করেছিলেন বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। একদিনে 4টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। 2 ক্রুকে উদ্ধারের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আরেকজনের সন্ধানের রুদ্ধশ্বাস অভিযানে নেমেছে তেহরান। ওয়াশিংটন নিখোঁজ ওই ক্রুকে জীবিত ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করেছে ইরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি গণমাধ্যমে। মালদ্বীপ থেকে দেশে ফিরছেন অনূর্ধ্ব 20 সাফজয় ফুটবলাররা। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী এসএম ইকবাল। সরাসরি যাচ্ছে তার কাছে। আরও একটা সাব চ্যাম্পিয়নশিপ, আবারও বাংলাদেশের বিজয়গাথা, ফলশ্রুতিতে আবারও তাদের জন্য ছাদখোলা বাসের সংবর্ধনা। এবার রোনান সুলিভান এবং বাংলাদেশের ফুটবলাররা মালদ্বীপে যে পারফরমেন্স দেখিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের স্বপ্নটা অনেক বড় করছে। কারণ এই দলটাকে ভাবা হচ্ছে ভবিষ্যৎ জাতীয় ফুটবল দল এবং এই দলটা একসঙ্গে 4 বছর ধরে আছে এবং লম্বা সময় একসঙ্গে থাকলে তার যেই ফিডব্যাকটা আসে সেটা কিন্তু তারা মালদ্বীপে দেখিয়েছে। আমরা যেমনটা জানি, প্রায় আধা ঘন্টা হলো এই দলটা সাব চ্যাম্পিয়নশিপ জিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে। তারা এসে পৌঁছেছে। ভেতরে তাদের আনুষ্ঠানিক বা আনুষঙ্গিক যে প্রক্রিয়া সেগুলি সম্পন্ন হচ্ছে এবং তাদের বরণ করে নেওয়ার জন্য যে ছাদখোলা বাস, সেই ছাদখোলা বাসটি কিন্তু এখন পর্যন্ত বিমানবন্দরে এসে পৌঁছায়নি। কারণ আমরা জানি খুব তাড়াহুড়ো করে এই সিদ্ধান্তটি নিয়েছে ফুটবল ফেডারেশন। একেবারে বিকেলে আজকে ছাদখোলা বাসটি ব্র্যান্ডিংয়ের জন্য গিয়েছিল এবং খুব দ্রুতই কিন্তু ফুটবল ফেডারেশন সেটা প্রস্তুত করেছে এবং সেটা পথিমধ্যে আছে, যে কোনো মুহূর্তে বিমানবন্দরে চলে আসবে এবং সেই বাসটি আসার পরেই কিন্তু আমরা আমাদের যেই ফুটবল হচ্ছে বাংলাদেশকে গর্বিত করেছে দক্ষিণ, তারা কিছুক্ষণের মধ্যেই বের হবে। তারপর তাদের নিয়ে কিন্তু এই বাসটা যাবে হচ্ছে হাতিরঝিল এবং সেখানেই কিন্তু আনুষ্ঠানিকতা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটবলারদের বরণ করে নিতে অনেক গণমাধ্যম কর্মী রয়েছে এবং যেহেতু এটা সবাই জেনে গেছে যে তাদের যে আনুষ্ঠানিক সংবর্ধনা, সেই সংবর্ধনাটা অনুষ্ঠিত হবে হাতিরঝিলে। সুতরাং দর্শক বা ফুটবল ফ্যান্স যারা রয়েছে তারা কিন্তু আসলে অধীর আগ্রহে সেখানে অপেক্ষা করছে। আরও একটা বিষয়, এবারের চ্যাম্পিয়নশিপটা বাংলাদেশের জন্য একটু বাড়তি আনন্দের, কেননা আমরা ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 20 দল সাব শিরোপাটা নিজেদের ঘরে। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।